শরিয়া ভিত্তিক ব্যাংক আর্থিক খাতে শৃঙ্খলা আনবে এমন বিশ্বাস নিয়ে এগিয়েছে আমাদের ব্যাংকিং। মোট সম্পদের প্রায় 30% আয়ত্ত এনেছে এসব আর্থিক প্রতিষ্ঠান। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে গ্রাহক, নতুন পণ্য এসেছে, প্রযুক্তি এগোচ্ছে। কিন্তু গত দেড় দশকে খেলাপি ঋণের থাবা থেকে মুক্ত হতে পারেনি এই নৈতিক ব্যাংকিং খাত। অর্থনীতিতে কম কার্যকারিতা আর পুনর্গঠন নিয়ে চাপ তৈরি হচ্ছে হরহামেশা। প্রশ্ন হচ্ছে, শরিয়া ভিত্তিক ব্যাংক কি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে পারবে? সব প্রশ্নের উত্তর জানতেই আজকে দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব ওমর ফারুক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আমার প্রথম এই আয়োজনে, এই অনুষ্ঠানের সরাসরি কথা হচ্ছে এবং বাংলাদেশে যখন শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর কথা আসে, আপনার ব্যাংক বা আপনার প্রতিষ্ঠানের কথা না বললেই নয়। তারা পায়োনিয়ার হয়েছেন বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। ইসলামী ব্যাংক এই মুহূর্তে দেশের, আমি যেটা বলছিলাম যে প্রায় 30% যেগুলো অ্যাসেট আছে তারা, সেটা আপনাদের ইসলামী ব্যাংক বা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আয়ত্তে আছে। আমরা ইসলামী ব্যাংকগুলোকে নিয়ে বা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ে অনেক ধরনের ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে, মন্দ এক্সপিরিয়েন্সও হয়েছে। যদি আমি এটাকে একটা সেক্টর হিসেবে ধরি আর্থিক প্রতিষ্ঠানের ভেতরেই, আপনি কি মনে করেন আমরা কতটা পরিণত হলাম শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে? প্রথমত আমরা যমুনা টিভিকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আমরা যদি ইসলামী ব্যাংকের প্রেক্ষাপট আমরা যদি তুলনা করি, প্রথমত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বর্তমানে একসময় যারা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তার কার্যক্রম শুরু হয় 1983 সালের 13 মার্চ। ইনকর্পোরেট হলো, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে 1983 সালের 30 মার্চ। সেই থেকে 2017 সনের 5 জানুয়ারি পর্যন্ত একটা প্রেক্ষাপট, আমরা একটা স্টেবিলিটি ছিল এবং রিয়েল ইসলামী ব্যাংকিং বলতে আমরা চেষ্টা করতাম ইসলামী ব্যাংকিং করার জন্য। কিন্তু 2017 5 জানুয়ারি থেকে 2024 5 অগাস্ট পর্যন্ত এই প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন। অতএব আমরা যে ইসলামী ব্যাংকিং ধারণ করি, পালন করি, মনে মনে ধারণ করি, এই ইসলামী ব্যাংকিংটা 2017 পর্যন্ত রিয়েল ট্র্যাকই ছিল এবং আমরা পুরোপুরি অলমোস্ট ম্যাক্সিমাম আমরা ইসলামী ব্যাংকিং শরিয়া মতে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করেছি। কিন্তু বিগত রিজিমে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা মনে করি সেটা 15 বছর অথবা ইসলামী ব্যাংকের জন্য আমরা 7 বছর যদি আমরা মনে করি, এই প্রেক্ষাপটটা আমার জন্য খুব সুখকর ছিল না। কারণ হলো, এটা জানেন যে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক ইসলামী ব্যাংকের আয়ত্ত নিয়েছিল। এখন তাদের ইচ্ছা মতে তাদের শরিয়া বোর্ড এবং তাদের বোর্ড অফ ডাইরেক্টরস পুরোটাই তাদের কবজা নিয়ে সেখানে ইসলামী ব্যাংকের বিপদ ক্ষতি সাধন করেছে। আমি এই প্রেক্ষাপটে আমি মনে করি যে এই যে বিগত রিজিম 7.5 বছর ইসলামী ব্যাংকের জন্য যে সময়টা চলে গেল, এটা কিন্তু শুধু ব্যাংকিং সেক্টরে নয়, ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 5-5টি ইসলামী ব্যাংক কিন্তু আপনার মার্জ হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু ইসলামী ব্যাংকের ধারণা করছিল। শুধুমাত্র একটি গোষ্ঠীর কারণে অথবা একটি ব্যক্তির কারণে অথবা আপনি সুশাসনের কারণে, যেটাই বলেন না কেন, এই জন্যেই এই মার্জারটা হয়েছে, যেন পুরো ব্যাংকিং সেক্টর অ্যাজ ওয়েল এজ বিশেষ করে ইসলামী ব্যাংকিং সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব এটা আমরা 2024 5 অগাস্টে আবার রিগেইন করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা কিছুটা সাকসেস হয়েছি, পুরোপুরি সাকসেস হয়নি, আমরা চেষ্টা আমাদের অব্যাহত আছে। একটা প্রশ্ন আমার মাথায় আসে, সেটা হচ্ছে যে যখন ইসলামী ব্যাংকিংয়ের প্রশ্ন আসে তখন তো এই ব্যাংকিংয়ের আলোচনা উঠলে সাধারণতই দেখা যায় যে সুশাসনের কথা যেটি আপনি বললেন সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আসে। এখন যখন এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, এই আস্থাহীনতা দূর করার জন্য বা গ্রাহকদের কাছ থেকে এই আস্থাহীনতাটা দূর করার জন্য আপনারা আলাদা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, প্রত্যেকটা ব্যাংকই, শরিয়া ভিত্তিক ব্যাংকই এটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা শরিয়া মেনে, সেজন্য একটা শরিয়া বোর্ড আলাদাভাবে কাজ করে বা শরিয়া কাউন্সিল কাজ করে। এই যে আপনি অনিয়মের কথাগুলো বললেন, তখন কি তারা ঠিকমতো কাজ করেনি, বা এখন তাহলে তাদের কি পুনর্গঠনের ক্ষেত্রে বা তারা এখন কিভাবে ভূমিকা রাখছেন? দুটি বিষয় একটু জানতে চাই। এটা প্রথম আপনার যে প্রশ্ন সেটা হলো, শরিয়া বোর্ড অথবা আমার তৎকালীন ম্যানেজমেন্ট যাই বা অথবা রেগুলেটর, দেখেন বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু একদিন ঘটে নাই, অনেক দিনে ঘটেছে। কিন্তু আমাকে এটা যদি সহজ শক্কাবদ্ধ বলেন তাহলে আমরা বলবো যে রাষ্ট্রযন্ত্রকে ইউজ করে এই কাজটা হয়েছে। এজন্য আমাদের ইন্টারনাল যেমন ব্যর্থতা আছে, অবশ্যই আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না, ইন্টারনাল অডিট বলি,
আমাদের সরি অডিট বলি, বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেন্সিভ অডিট বলি, অথবা আমাদের স্ট্যাটুটরি অডিট। আপনারা জানেন যে কোনো লিমিটেড মানে পাবলিক লিমিটেড কোম্পানি স্ট্যাটুটরি অডিটও কিন্তু এটাকে প্রতি বছর অডিট করে। এগুলো কোনোটাই কিন্তু আইডেন্টিফাই হয় না প্রপারলি। আইডেন্টি হলে তো এখন কোন কারণে আইডেন্টিফাই হয় নাই সেটা তো আমাদের মিনওয়াইল আমাদের সাইটটা অডিট ফর্ম দিয়ে আমাদের যে ঘটনা ঘটছে, অথবা আমাদের যেই নন পারফর্মিং অথবা যে অ্যাসেটের যে ক্ষতিগ্রস্ত হলো, এটা সাইটটা অডিট ফর্ম দিয়ে ইতিমধ্যে আমরা অডিট করেছি, সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। এক্ষেত্রে আমরা মনে করছি সবারই দায় আছে। আমরা এখানে সম্মিলিতভাবে এই দায়টাকে অস্বীকার করতে পারি না। এখানে আমরা প্রপারলি ফাংশন করতে পারি নাই। ফাংশন যদি প্রপারলি করতে পারতাম তাহলে হয়তো অর্থনৈতিক সেক্টরে, বিশেষ করে ইসলামিক ব্যাংকিং সেক্টরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত হতো না। একটা বিষয় এখন নতুন করে বেশ কয়েকদিন ধরে এটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন একটি জটিলতা তৈরি হয়েছে। আমি বলবো আপনাদের যারা কর্মী ছিল তাদের একটা বড় অংশকে আপনারা আবারও কম্পিটেন্সি মূল্যায়ন পরীক্ষা দিতে বলেছেন। সবাই আবার এতে অংশও নেয়নি, কেউ কেউ করেছে, কেউ নেয়নি। আপনারা এতটা হার্ড লাইনে কেন যেতে হলো আপনাদের? আসলে আমাদের ইতিমধ্যে আমি বললাম যে আমরা 4টা অডিট ফর্ম যে নিযুক্ত করেছি, ওইখানে তখন আমাদের ইসা পলিসি এবং ইসা রিক্রুটমেন্ট নিয়ে তারা যখন অডিট করলো এবং সাবসিকুয়েন্টলি বাংলাদেশ ব্যাংক অডিট করলো, তখন দেখা গেল যে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলা হয়। যেমন প্রপারলি অ্যাডভাইজমেন্ট করা হয়, তার রিটেন টেস্ট নেওয়া হয়, তার ভাইবা নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যায় আমরা যখন বাংলাদেশ ব্যাংক অডিট এবং আমাদের স্টেট স্পেশাল অডিট দিয়ে অডিটে করে ওনার বেশ কিছু ত্রুটি ধরে দিল। আমরা একে বলি যে ডিউ প্রসেসে এই রিক্রুটমেন্টগুলো হয় নাই। শুধুমাত্র কোনো এক জায়গায় সিবি ড্রপ দিছে, তার একটা হয়তো নাম কস্তে একটা ভাইবা হলো, তাকে রিক্রুটমেন্ট দিয়ে দিল। এখানে কোনো কম্পিটেন্সি টেস্ট হয় নাই। এর পরিপ্রেক্ষিতে আমাদের নতুন বোর্ড, আমরা ম্যানেজমেন্ট সহ চিন্তা করলাম যে সমস্ত লোকগুলা আমরা দেখলাম যে আমাদের 2017 পর্যন্ত, মানে দ্যাট ইজ 2016 জানুয়ারি 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ম্যান পাওয়ার ছিল অ্যাপ্রক্সিমেট 13,000 প্লাস। কিন্তু বর্তমানে আমাদের ম্যান পাওয়ার হলো প্রায় 21,000 বা 22,000-এর মতো। মানে দ্বিগুণিং দ্য রাস্ট রিজিম বা 7 বছর সাড়ে প্রায় 10,000 লোক কোনো একটা এলাকার, স্পেশাল এলাকা 10,000 লোক রিক্রুট হয়েছে। এবং এই রিক্রুটমেন্ট নিয়েও আমাদের কোনো বক্তব্য মানে যদি ডিউ প্রসেসে হতো, প্রপার যদি লোকগুলা প্রপারলি যদি কম্পিটেন্সি টেস্ট করা হতো, কিন্তু করা হয় নাই। এর পরিপ্রেক্ষিতে আমাদের বিজ্ঞ বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে স্পেশাল অডিট বললো যে ডিউ প্রসেস করা নেই। আমরা তখন এদেরকে কম্পিটেন্সি টেস্টে নিয়ে আসা হলো। কমিটি আমরা বললাম যে তোমরা টেস্ট করলে যারা কোয়ালিফাই করে তাদেরকে আমরা রেগুলার ক্যাডারে নিয়ে আসবো। কিন্তু দেখা গেল যে তারা কিছু সংখ্যক অংশ, আমাদের আমি সংখ্যায় উল্লেখ করি, 412 জন পরীক্ষা অংশগ্রহণ করলো। এর মধ্যে 88% পাস করেছে। এদের মধ্যে আমরা তাদেরকে রেগুলার করে দিয়েছি। 12% যে আমরা যারা পাস করে তাদেরকেও আমরা রেখেছি। তাদেরকে বলা হয়েছে তোমরা একটা ক্যাপাসিটি বিল্ডিং পরীক্ষা নিব আমরা। ক্যাপাসিটি বিল্ডিংয়ে তোমরা যদি পারপাস সার্ভ করতে পারো, প্রপার ডিউলি তোমরা করতে পারো, তাহলে আমরা তোমার চিন্তা করবো পরবর্তীতে কীভাবে করার জন্য। আর বাকি যাদের এখন তারা টেস্ট নেয়নি, তাদের ব্যাপারে ইসার পলিসি অনুসারে আমরা সিদ্ধান্ত নেব যে কী করবো বা কী করবো না। কারণ যেটা আমাদেরকে ম্যানেজমেন্টের যেই নির্দেশকে তারা কিন্তু অমান্য করছে। একটা প্রতিষ্ঠানের একটা যদি কোনো নিয়ম মানক না করে, তাহলে তো এটা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান তার এরা ভালোভাবে নেয় না। তো সেই হিসেবে আমরা আমাদের এসআর পলিসি অনুযায়ী আমি প্রপারলি তাদের বিরুদ্ধে অ্যাকশন কী নিব, সেটা আমরা আমাদের বিজ্ঞ বোর্ড এবং আমরা ম্যানেজমেন্ট সহ চিন্তা করতেছি। গ্রাহকদের এই প্রসঙ্গে শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে গ্রাহকদের মনে এক ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে এত কয়েক হাজার মানুষ এই মুহূর্তে নাই, সেটা অপারেশনের প্রভাব ফেলছে কিনা? আপনারা তাহলে এই ফাঁকা অংশটা কিভাবে সামাল দিচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রশ্নটা আমি করছিলাম যে গ্রাহকদের আস্থা ফেরাতে এখনকার যে কার্যক্রম, আগামীতে রিক্রুটমেন্টগুলো যাতে সঠিক হয়, বা আপনাদের শরিয়া বোর্ড বা আপনাদের ম্যানেজমেন্ট এখন প্রপারলি ফাংশন করার জন্য আলাদা কোনো ইনিশিয়েটিভ নিয়েছে কিনা, যাতে এই ধরনের সিচুয়েশনগুলো ফিরে না আসে? আপনার যদি নিয়োগ প্রক্রিয়ার কথা বলেন, প্রথমত যেহেতু আমাদের 5,000 লোক এখনও আমাদের প্রপারলি তারা মানে পানশনে বা তাদের কর্মরত, তারা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, এটা কিছুটা হলো আমাদের সার্ভিসের ক্ষেত্রে কিছুটা হ্যাম্পার হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তবে আমাদের পাবলিক কনফিডেন্স আলহামদুলিল্লাহ খুব পজিটিভলি নিয়েছে। কারণ হলো যে সমস্ত লোকগুলা রিক্রুট হয়েছে এরা প্রপারলি রিক্রুট হয় নাই। এটা একদম আমাদের মাননীয় গভর্নর মহোদয় থেকে শুরু করে সর্বজন বিদিত, পত্রপত্রিকা বিভিন্ন আছে, এটা ডিউ প্রসেসে হয় নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো এটাকে মেক আপ করার জন্য আমরা আমাদের অন্যান্য যে স্টিমের লোক আছে তাদেরকে কাজে লাগিয়েছি। আর মিনি হল আপনি দেখবেন যে আমরা কিছুদিন আগে আমাদের সিকিউরিটি গার্ড আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, সেখানে প্রায় 4,500 মতো তারা পার্টিসিপেট করছে। এর মধ্যে অলরেডি সিকিউরিটি গার্ড আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এই কয়দিন আগে, কিছুদিন আগে আমরা আমাদের মেসেঞ্জার কাম কিছু রিক্রুটমেন্ট করেছি, অলরেডি পরীক্ষা দিয়েছি। এখানে 45,000 অ্যাপ্লিকেশন পড়ছে। এই 45,000 মধ্যে আমরা গত
অর্থাৎ কয়েকদিন আগে আমরা তাদের অলরেডি রিটেন টেস্ট হয়ে গেল, আমরা আগামীকাল থেকে ভাইবা শুরু করব, এখানে আমরা লোক দেবো। এরপরে সাবসিকুয়েন্টলি সাথে সাথে আমরা এই যে স্টেন অফিসার জেনারেল এবং এখানে 2টা পদে আমরা লোক মানে অলরেডি অ্যাডভার্টাইজ করতে 16ই অক্টোবর অ্যাপ্লিকেশন করেছি, এখানে প্রায় 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমরা চাচ্ছি যে রিক্রুটমেন্টটা ইসলামী ব্যাংকের একসময় চেয়ারম্যান মহোদয় বলতেন যে একজনের পিয়নের চাকরি দেওয়ার অধিকার আমার নেই, ক্ষমতা আমার নেই। এই আমরা আগে চেয়ারম্যান সাহেব ভেবেই বলতেন যে একজন পিয়নের চাকরি দেওয়ার, কিন্তু এটা ডিউ প্রসেস হতে দেবে হবে। আমরা 100% আমরা স্বচ্ছতা সহিত আমাদের রিক্রুটমেন্টটা করার চেষ্টা করতেছি, এখানে কোনো হস্তক্ষেপ নাই। বর্তমান ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড 100% এইভাবে ওনাদের এই কমপ্লাই করার পক্ষপাতী। অন্যদিকে পাবলিক কনফিডেন্স যেটা বলবেন, আমরা আলহামদুলিল্লাহ আমরা পাবলিক কনফিডেন্স আমাদের অনেক গুণ ভালো না হওয়াতে আপনারা দেখবেন যে আমরা 5ই অগাস্টের পরপর অল্প কিছু দিয়ে আমরা কিছু লিকুইডিটি প্রবলেম আমরা ফেস করেছি। লিকুইডিটি প্রবলেম ফেস করেছি এই জন্য তখন আমাদের, আমি এই কথা অপ্রিয় সত্য, আমাদের আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক আমাদের যে রিকোয়ার্ড ডিপোজিট, সেই ডিপোজিটের একটা অংশ বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়, এটাকে আমরা সিআরআর বলি, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। আমরা যখন 5ই অগাস্টের পরে কার্যক্রম শুরু করি, সেই মানে ব্যালেন্স ছিল নেগেটিভ, সিআরআর তো মেনটেন হয় নাই, এটা ছিল নেগেটিভ। সে নেগেটিভকে আমরা ফুলফিল করে এবং আরও অপ্রিয় সত্য হলো যে 2022-এর ডিসেম্বর থেকে আমরা কিন্তু সিআরআর কমপ্লাই করতে পারি নাই, সেটা 2025 জুনে আসে আমরা কমপ্লাই করেছি। তো এটা প্রথমত আমরা আমাদের যারা আছেন আমাদের মানে প্রিন্টার ইলেকট্রনিক মধ্যে ধন্যবাদ জানাই। দ্বিতীয় হলো আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ ব্যাংকের ধন্যবাদ জানাই যে ওনারা সাপোর্ট দিয়েছেন। এবং সর্বোপরি আমি মধ্যে মানুষের 2.5 কোটি গ্রাহকের যে আস্থা, এই আস্থার পরিপ্রেক্ষিতে বিগত এই বছরে আমাদের নিট প্রায় 19,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে। এর মধ্যে পাবলিকের আস্থা আমরা ধরে রাখতে পেরেছি এবং পাবলিকের আস্থা এখন ফিরে আসছে এই কথা যে এখন মোটামুটি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে কোনো লিকেজ, আগে যে কোনো এক জায়গায় বলতো যে একটা গোষ্ঠী টাকা নিয়ে গেছে, এরকম কোনো ঘটনা এখনো ঘটতেছে না। অতএব বলতেছে যে মানুষ এখন কনফিডেন্স ফিরেছে। আপনি জানেন ব্যাংকিং ব্যবসাটা হলো একটা আস্থার ব্যবসা। যখন পাবলিক কোনো আস্থা, আপনি বলেন ইতিমধ্যে যে 5টি ব্যাংক যে মার্জ হয়েছে, আমি সমালোচনা না করি, নতুন 5টি ব্যাংক মার্জের প্রশ্ন হলো বারবার বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক বলছে ঠিক আছে তোমরা চালাও, চেষ্টা করো, তোমাদের নিজেদের চালাও, কিন্তু তারা এখন পর্যন্ত লিকুইডিটি প্রবলেমটা ওভারকাম করতে পারে নাই। না পড়ার পরিপ্রেক্ষিতে এখানে মার্জার বা অ্যাকুইজিশনের প্রশ্ন আসছে। আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত 8-9 মাসে প্রায় 19,000 কাটার নিট, এখন আমাদের সিআরআর বলেন, এসএলআর বলেন, এলসিআর বলেন, সব কিন্তু আমরা কমপ্লাই করেছি। অতএব এটাকে আমরা প্রথম ধন্যবাদ দেব। আমাদের যে জনগণের আস্থা যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাইট ট্র্যাকে আছে, আমাদের বিজ্ঞ বোর্ড এবং সেন্ট্রাল ব্যাংক সহ আমাদের মাননীয় গভর্নর মহোদয় বাজে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। কয়েকদিন আগে আপনার আমাদের এবিবি যে চেয়ারম্যান উনি বলছেন যে ইসলামী ব্যাংক এবং উনি আরেকটা ব্যাংক ইউসিবিলের কথা বলছেন যে এই 2টা ব্যাংক ইনশাল্লাহ টিকে যাবে, বাকিদের ব্যাপারে ওনার কোনো মন্তব্য করেন নাই। অতএব পাবলিকের আস্থা আমাদের ফেরত আসছে। আমরা এটাই মনে করি যে এটাই হলো পাবলিক আমাদেরকে ওন করে, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1983 সঙ্গে পাবলিকের আস্থা নিয়েই আপনার এ পর্যন্ত তার পথ যত অব্যাহত রাখছে এবং ভবিষ্যতে রাখবে। আর আমরা কনফিডেন্সলি বলতে পারি এখন আর নতুন কোনো লিকেজ হচ্ছে না। আমাদের বর্তমান যে বোর্ড ওনা নিরপেক্ষভাবে কাজ করতেছে, এই বোর্ড হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত এবং ওনারা প্রপারলি ডিউ ডিলিজেন্স নিয়ে সব কমপ্লাই করে ইন টোটো ব্যাংকিং করার পক্ষপাতী। খুব ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেই অর্থগুলো হাতছাড়া হয়েছে বা খেলাপি হয়ে গেছে সেগুলো কি উদ্ধার করা সম্ভব হবে? হ্যাঁ, আমরা উদ্ধার করা সম্ভব কতটুকু হবে আমি প্রক্রিয়াটা বলি। সেখানে একটা বড় অংশ আমাদের কিন্তু অলরেডি খেলাপি ঋণ, যেটা আপনি বললেন আপনার উদ্বোধনী স্বাগত বক্তব্য যে উদ্বোধনীতে বললেন যে আপনার একটা বিরাট অংশ বাংলাদেশ ইসলামী ব্যাংক তথা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর। ইন দ্যাট কেস আমরা একটি গোষ্ঠীর কাছে প্রায় অনেক টাকা আমরা পাবো। আমি অঙ্কটা এখানে সঙ্গত কারণে উল্লেখ করছি না। আমরা সেখানে উদ্ধার করার জন্য 3টা প্রসেস। একটা হলো তার লোকালি তাকে তার নিজে এনআই একটা মামলা, ক্রিমিনাল মামলা করেছে, 400-এর উপর মামলা করা হয়েছে এবং আমরা প্রায় 50 থেকে 55টা অর্থনীতি মামলা করা হচ্ছে। এবং গত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের সভাপতিত্বে একটা কোম্পানি মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, আমরা 7-8টা কোম্পানি নামই দিয়েছে, বাইরের সম্পত্তিটা মানি লন্ডারিং মাধ্যমে চলে গেছে। ওদের সাথে আমরা এগ্রিমেন্ট করে বাইরের সম্পত্তিটা লিকুইডেট করে টাকাটা রিকভারির জন্য আমরা চেষ্টা করতেছি। এইভাবে আমরা 3টে প্রক্রিয়া কাজ করছি এবং ইতিমধ্যে মোটামুটি একটা খুব মানে বড় ফিগার
তবে আমরা একটা নমিনাল ফিগার কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট আমরা আদায় করতে সক্ষম হয়েছি এবং এটা অব্যাহত আছে। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা শুরিয়া ভিত্তিক ব্যাংকিং সম্পর্কে আরো কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। আমরা আপনার ব্যাংক নিয়ে তো জানলাম, এবার একটু ওভারঅল ব্যাংকিং সেক্টর মানে শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেক্টর নিয়ে জানতে চাই। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে, মানে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি একভাবে চলে, কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর প্রশ্নই যখন আসে তখন একেবারেই ব্যাংকের সাথে গ্রাহকের লাভ লোকসান ভাগাভাগির একটা হিসাব চলে আসে। এখনকার বাস্তবতায়, এখনকার অর্থনীতিতে এটা আসলে এখনো কিভাবে অ্যাডজাস্ট হয়ে চলছে সেটা একটা প্রশ্ন আমি জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, একটা সিগনিফিকেন্ট প্রশ্ন সবসময় আসে যে অন্যান্য ব্যাংকে তো একটা সুদের হিসাব আছে যেটা এখন অনেক বেড়ে গিয়েছে। এরকম একটা বাস্তবতায় শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো যখন একটা আলাদা ট্র্যাকে চলছে, তাদের আসলে প্রফিট করা কঠিন হয়ে যাচ্ছে কিনা? অন্যান্য ব্যাংকের সাথেও তো তাদের প্রতিযোগিতা আছে, কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? ধন্যবাদ। এখানে আমরা বলবো আমাদের ব্যাংকের কাজটা হলো কি, ব্যাংকের কাজটা হলো ডিপোজিট মোবিলাইজ মানে কালেক্ট করা এবং তাকে ডেপ্লয় করা। তো ডিপোজিটটা আমরা ইসলামিক নুডের দুইটা নিয়ে মেনলি দুইটা মানে মেকানিজম, দুইটা প্রিন্সিপাল আমরা ডিপোজিট কালেক্ট করি। এটা মুদারাবা প্রিন্সিপাল আর হলো আল ওয়াদিয়া প্রিন্সিপাল। মুদারাবা প্রিন্সিপালটা হলো এক পক্ষ মূলধন দিবে, আরেক পক্ষ শ্রম এবং মেধা দিবে। এখানে প্রফিটটা ডিস্ট্রিবিউশন হবে অ্যাজ পার অ্যাগ্রিড রেশিও, যেটাকে আমরা ডিপোজিট মোবিলাইজেশন বলি, এটাকে মুদারাবা। আপনি জেনে খুশি হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে উনি যখন নবুয়তের পূর্বে যে ব্যবসাটা ছিল, বিবি খাদিজা রাদিয়াল্লাহু সাহেব আল মাল, যেটাকে আমরা মালের মালিক, আল্লাহ রাসূলের উনি কোনো টাকার মালিক ছিলেন না, উনি ছিলেন মুদারিব মানে শ্রম মূলধন। তো ঠিক ইসলামী ব্যাংক ডিপোজিট কালেক্ট করে এটা হলো মুদারাবা ভিত্তিতে। এখানে যা প্রফিট হবে সেই প্রফিটটা হবে আপনার প্রফিটের ডিস্ট্রিবিউশন। এখানে আমরা একটা প্রিন্সিপাল আমরা মেনে চলি যে আমরা যা প্রফিট করি তার 65% ওয়েটেজ আমরা আমাদের ডিপোজিটারকে দিব, আর 35% আমরা আমাদের কস্টিং মিনিমাইজ করার জন্য আমরা দিব। এটা হলো আমাদের ডিপোজিট সাইডে। আর আমরা যদি বিনিয়োগ করি, বিনিয়োগের জন্য আমরা তিনটা মেকানিজম মিলিয়ে করে বাই ইজারা এবং শেয়ার। বাই মোড এবং ইজারা মোড, আর হলো আপনার শেয়ার মোড। তো বাই মোডে আমরা এখন ম্যাক্সিমাম যেমন ট্রেডিং বিজনেসটা আমাদের বাই মুরাবাহা, বাই মুয়াজ্জেল, বাই আসর, বাই ইসলামা, এই বাই মোডে করে। এখন এটাকে আমি একটা উদাহরণ দিই, সিম্পল দিই। মনে করেন আপনি দোকানে ডিম কিনতে গেলেন, আপনি একটা ডিম কিনলেন, মনে করেন এক হালি ডিম কিনলেন আপনি 50 টাকা বা 100 টাকা। আপনি এটাতে আপনি ব্যবসায়ী হন, এই 100 টাকা ডিম কিনে আনি আপনি বিক্রি করেন 120 টাকা, এই 20 টাকা হলো আপনার প্রফিট। মানে এখানে কস্ট প্লাস হলো আপনার যদি কোনো অন্য কিছু থাকে এটা অ্যাড করে আপনি প্রফিট দিয়ে, এটাকে আমরা বলে বাই মানি হলো, যদি বাই মুরাবা বলে এক কথা আপনি কন্ট্রাক্ট সেল চুক্তিতে বিক্রি করলেন, এটা পারমিজেবল। আর ইসলামী ব্যাংকিংগুলো যদি আমি বোঝাইতে যাই তাহলে বলবো যে আমি এক কথা এর আগে আমি একটি সাক্ষাৎকারে বলেছিলাম যে ডিলস ইন মানি এবং ডিলস উইথ মানি। ডিলস ইন মানি টাকার ব্যবসা, মানে 10 টাকা দিয়ে 12 টাকা, এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আর টাকার সহিত মানে আমরা টাকাকে গুডসে কনভার্ট করি, গুডসে আবার টাকা কনভার্ট করি। এখানে প্রচলিত বা যে হারে প্রফিটটা নির্ধারণ করা হয়, এই প্রফিটটা মনে করেন অ্যাপ্রক্সিমেট 12, 14, 15, 16 এরকম হয়। এগ্রিমেন্টের পরে আমাদের এখানে একটু সমস্যা হলো, এগ্রিমেন্টের পরে মনে করেন কারোর সাথে আমি 6 মাসের চুক্তিতে করলাম, তার সাথে 100 টাকার পণ্য আমি 115 টাকা বিক্রি করলাম। এই 115 টাকা সে আমাকে 6 মাসে ফেরত দেওয়ার কথা, কিন্তু যখন সে 6 মাসের পরে ফেরত দিবে তখন সেখানে আর প্রফিটটা আমি এখানে অ্যাড করতে পারবো না। এখানে আমার এটাকে আমরা কম্পনসেশন বা ক্ষতিপূরণ নিতে পারি, কিন্তু দ্যাট উইল নট বি ক্রেডিট ইন দ্য ইনকাম অ্যাকাউন্ট। এখানে একটু লস আছে। এখানে আমাদের এখানে শরিয়ার নীতিমালার কিছু মানে আমরা পুরোপুরি মানতে পারতেছি না, কারণ আমাদের যেই গ্রাহকরা আছে বা বাংলাদেশের কান্ট্রি পার্সপেক্টিভে পুরোপুরি এখনও আমরা ওইভাবে আগাইতে পারি নাই। তবে আমরা যদি মনে করেন 100টা প্রজেক্টে প্রফিট ইনভেস্টমেন্ট করে থাকি, সেখানে 90টা হয়তো প্রফিট করে, 95টা প্রফিট করে, 80টা সেই হিসেবে প্রফিট অফ দি রেট আপ ডাউন করে, কিন্তু ওভারঅল আমাদের লস হয় না। কিন্তু এই হলো বাস্তবতা। আমি শরিয়া ব্যাংকিং সম্পর্কে আপনাকে সামান্য কিছু ধারণা দিলাম। একটা বিষয় সেটা হচ্ছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং নিয়ে যখনই কথা হয়, বাংলাদেশের মানুষের
আমি মনে করি ব্যাংকিং সেক্টরে আপনারা যখনই বাংলাদেশ ব্যাংকেও মিটিং করেন বা ওভারঅল আপনারা ইন জেনারেল সাধারণ মানুষের সাথে কথা বলেন, সেটা হচ্ছে কৃষি এবং এসএমই খাতটা সবসময় কেন জানি ব্যাংকের একটু নজরের বাইরে থাকে। আমি শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের বাস্তবতাটা জানতে চাই। কৃষি উদ্যোক্তা যারা বা কৃষি যারা কাজ করেন বা এসএমই খাতে ছোট ছোট উদ্যোক্তারা যারা আছেন, তারা কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংক থেকেও যে অনেক সাপোর্ট পান সেটাও জোর দিয়ে বলেন না। তাদের জন্য আলাদা করে কি কিছু করা যায় না? অবশ্যই আমাদের এগ্রিকালচার থেকে বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি গাইডলাইন আছে যে আমার টোটাল বিনিয়োগ 4.5% তুমি কিন্তু কৃষি খাতে বিনিয়োগ করতে হবে। সবাই করে না, আমার না, এটা বাংলাদেশ ব্যাংকের এমবার্গো করতে হবে। জি, এবং টোটাল করতে হয় এটা। এবং এক্ষেত্রে আমাদের এগ্রিকালচার ডিভিশন আলাদা ডিভিশনে আছে। এক্ষেত্রে কৃষিখাতকে আমরা জানি যে বাংলা জিডিপি কিন্তু কৃষিখাত কিন্তু জিডিপির একটা বড় কন্ট্রিবিউটর, অতএব কৃষিখাতকে করতে হবে। আর এসএমই খাতকে আমরা বর্তমান বিনিয়োগ, হ্যাঁ এটা বাস্তবতা যে আমরা একসময় কর্পোরেট বিনিয়োগ বেশি করেছি। আমাদের টোটাল পোর্টফোলিওতে আমরা হিসাব করি, আমাদের একসময় এসিবি বিনিয়োগ ছিল 27 থেকে 28%। বাংলাদেশ ব্যাংক এটাকে এনকারেজ করতেছে। তো ভেরি রিসেন্ট আমাদের এখন এসএমই সেক্টরের কন্ট্রিবিউট ধরুন 18 বা 19-এর কাছাকাছি, অ্যারাউন্ড 20। তো আমরা এখন চাচ্ছি যে বড় কোনো কর্পোরেট আর যাব না। আমরা যা হয়েছে ওভার, আমরা এখন এসএমই বিনিয়োগ দিকে যাচ্ছি। এটি এসএমই বিনিয়োগের লাভ হলো, মনে করেন আমি 100 কোটি টাকা 10 জনকে দিলাম অথবা 12 জনকে দিলাম, তাতে হলো কি আমার 1-2 জন ডিফল্ট করলেও আমার আলটিমেটলি বেনিফিট এক। দ্বিতীয় হলো আমি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে এসএমইতে বিনিয়োগ করি, ইন দ্যাট কেস সেখানে কিন্তু আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে এবং জিডিপিতে কন্ট্রিবিউট হচ্ছে। অতএব এসিবি সেক্টরে বাংলাদেশে একটা বাংলাদেশ ব্যাংক এবং আমাদের বর্তমান বোর্ড আমরা সবাই চিন্তা করছি এত এসএমই বিনিয়োগ যাবো। আমাদের বিনিয়োগ এসএমই বিনিয়োগ আগের থেকে কিছু কমছে, তো আমরা এখন বর্তমানে এই মুহূর্তে বর্তমান বোর্ড আমরা পুরোপুরি এসএমই বিনিয়োগের দিকে নেক দিচ্ছি এবং আমরা পুরোপুরি এসএমই বিনিয়োগের দিকে যাচ্ছি। আমরা রেসপন্স কেমন পাচ্ছেন? মানে মানুষ টাকাটা ফেরত দিচ্ছে, কিস্তিটা ফিরছে? এসএমই বিনিয়োগে ডিফল্ট কালচার কম কর্পোরেট চেয়ে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি জানি না, বাংলাদেশের এখনো বলা হয় যে প্রায় 40 থেকে 45% জনগণ এখনো ব্যাংকিং সেক্টরের বাইরে রয়ে গেছে। তারা কোনো ধরনের ব্যাংকের সাথে নেই, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা হয়তো এখনো ক্যাশ লেনদেন করে অভ্যস্ত বা নিজের বাসায় টাকাটা রেখে অভ্যস্ত, ব্যাংকে তারা টাকাটা রাখেন না, বিনিয়োগ করেন না। গতানুগতিক ব্যাংকে তারা আসেন না, আমি বুঝলাম, কিন্তু বাংলাদেশের মানুষ শরিয়া ভিত্তিক ব্যাংকিংকেও কেন অ্যাকসেপ্ট করছে না বা তাদেরকে রিচ করার জন্য আপনারা যাচ্ছেন কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট তারা আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের খুব ভালো সেবা নিতে চাচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়েও তারা যে সারা দেয়নি তা না, কেন শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে তারা আসছে না? না, আসলে এখন আপনার কথা বাস্তবতা হলো যে একটা বড় অংশ কিন্তু ব্যাংকিং সেক্টরের সেবা আপনি যদি মোবাইল এমএফএস অথবা এজেন্ট ব্যাংকিং বাদে দেন, তাহলে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু ব্যাংকিং সেক্টরের বাইরে রয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান এই দুনিয়ায় মানে এখনকার প্রেক্ষাপটে ডিজিটাল ব্যাংকিং বলেন, যেমন আমাদের একটা অ্যাপস আছে সেলফিন, আমাদের এখানে 60 লক্ষ গ্রাহক, তারপরে আমাদের এজেন্ট আছে 2800। এরা কিন্তু এখন আপনি জানেন আমরা রেমিটেন্সে বড় একটা স্টেক হোল্ডার। 2007 সন থেকে আমরা এ পর্যন্ত বাংলাদেশের কান্ট্রি পার্সপেক্টিভে হাইস্ট আমরা রেমিটেন্স আরম্ভ করতেছি। এবং আপনি জেনে খুশি হবেন, আমরা যেমন জুলাই মাসে $531 মিলিয়ন, অগাস্ট মাসে $556 মিলিয়ন এবং আপনার সেপ্টেম্বর মাসে $700 মিলিয়ন আমরা এককভাবে আমরা রেমিটেন্স কালেক্ট করেছি। অতএব এই রেমিটেন্সের আমি এই কথা কেন বললাম, এই রেমিটেন্সের একটা বড় অংশ কিন্তু আমাদের এজেন্টের মাধ্যমে, অলমোস্ট 50% এজেন্টের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। রিসেন্টলি আমরা আমাদের এমএফএস এম ক্যাশ আমরা এটাকে পর্টেনাইজ করছি এবং আমরা ডিসেম্বর নাগাদ আশা করি, যেহেতু বিকাশ, নগদ এবং রকেট সহ অন্যান্য এমএফএস আছে, আমরা তার সাইড বাই সাইড আমরা এম ক্যাশকে প্যাট্রোনাইজ করতেছি। আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে আমাদের এম ক্যাশে বিরাট একটা গ্রাহক হবে, যেহেতু আমাদের 2800 এজেন্ট অলরেডি মার্কেটে আছে এবং এজেন্টের ডিপোজিট ভালো একটা অংশ আমাদের কন্ট্রিবিউট করতেছে। সাইড বাই সাইড বাংলাদেশ ব্যাংক বলছে যে এই এজেন্ট ব্যাংকিংয়ের একটা অংশ কিন্তু তুমি বিনিয়োগ করবা লোকালি। এখানে কি বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন বা ওনাদের একটা ডাইরেক্টিভ আছে। অতএব আপনি যে 40% বা 45% আছে এত বলা যাবে না, আরও কমে আসছে। নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা রিসেন্টলি গভর্নর মহোদয় বলছেন যে ক্যাশলেস সোসাইটির দিকে বাংলাদেশ দাবিত হওয়ার জন্য হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি। আসলে ইয়াং জেনারেশন প্লাস্টিক কার্ড বলেন এবং আমাদের সেটা আমাদের বিভিন্ন রকম ডিজিটাল প্রোডাক্ট আছে, মনে করেন সেই প্রোডাক্টগুলো আমরা আই ব্যাংকিং, সেলফিন, তারপরে আই ট্রান্সফার, বিভিন্ন রকম এটিএম, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলোর মাধ্যমে আমরা ক্যাশলেসের দিকে আগাচ্ছি। তারপরে কিউআর, এই সমস্ত প্রোডাক্টের দিকে আমরা দাবিত হচ্ছি এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ ভালো আমি মনে করি। বিশেষ করে ইয়াং জেনারেশন চাচ্ছে যে এই প্রোডাক্টগুলো তারা, যেমন সেলফিনে আমার ছেলে বাইরে থাকে, সে তো বসে বাসায় বসে সে আমার জন্য টাকা পাঠায় দেয়, সমস্যা নেই, এখন সে তার ব্যাংকে যাওয়া লাগে না। এটা হলো বাস্তবতা। আমরা হয়তো সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আমরা ওইদিকে
দাবিত হচ্ছে আশা করি। শরিয়া ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং করা সম্ভব? এখন তো ডিজিটাল ব্যাংকিং হ্যাঁ হবে সম্ভব না। কারণ ডিজিটাল ব্যাংকিং তো আপনার শুধুমাত্র আপনি কোনো ইন্টারেস্ট না নিলে হলো, প্রোডাক্টে তো কোনো সমস্যা নেই, প্রোডাক্ট নিয়ে আপনি সার্ভিস নেবেন, অতএব এখানে কোনো অন্তরায় নাই। আপনি প্রোডাক্ট শরিয়া ভিত্তিক যে আমরা এখন এমক্যাশের দিকে যাচ্ছি, এমক্যাশে আমাদের এখানে প্রায় বেশ কিছু এজেন্ট আমাদের অলরেডি, আমরা এখানে একটু হলো আমাদের ক্যাশ আউটটা একটু সমস্যা, বাকিগুলো আমরা মোটামুটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে মানে আলাদা করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নেওয়ার দরকার নাই, আমরা যেটা আছে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে এটা সম্ভব। একটা বিষয় আপনাদের ব্যাপারে, ইসলামী ব্যাংক যখন শুরুর দিকে ছিল, আমি বোধহয় কিছুদিন আগেও শুনেছি যে ইসলামী ব্যাংকের একটা বাস ছিল যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স মার্কেটে বাংলাদেশের ইসলামী ব্যাংককে নিয়ে যাওয়া সম্ভব, কারণ আপনাদের সক্ষমতা ওই পর্যায়ে চলে গিয়েছিল এই জটিলতাগুলো শুরুর আগে। কিন্তু আমি প্রশ্নটা এইভাবে করতে চাই, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মার্কেট আমরা দেখি পশ্চিমা দেশগুলোতে এখন আমি দেখি যে ওরা এক ধরনের শরিয়া ভিত্তিক ব্যাংকিং করার চেষ্টা করছে, কারণ মডেলটাকে অনেক দেশ অ্যাকসেপ্ট করছে। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল এক ধরনের শরিয়া ভিত্তিক ফাইন্যান্স মার্কেট তৈরি হয়েছে, সেখানে কি বাংলাদেশের কোনো শরিয়া ভিত্তিক ব্যাংক বা আপনাদের ব্যাংকে নিয়ে যাওয়ার সুযোগ আছে, বা সেরকম পরিকল্পনা কি আপনাদের আছে যে উই উইল গো ইন্টারন্যাশনাল, নট অনলি ন্যাশনাল? না, এটা আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় একটাই করে যে ইসলামী ব্যাংক হবে একটি আধুনিক ইসলামী ব্যাংকিং, মডার্ন ইসলামী ব্যাংকিং। সাইড মানে ব্যাংকিং হবে, সেটা মডার্ন ব্যাংকিং হবে। ইসলাম তো মডার্ন রিলিজিয়ান, অতএব এটাকে এই পার্সপেক্টিভে, হ্যাঁ এখানে আমাদের কিছু লিমিটেশন কাজ করে, আমাদের হয়তো এখানে দক্ষ ম্যান পাওয়ার, জনশক্তির অভাব আছে, রিসার্চের অভাব আছে, সেরকম ইনস্টিটিউশন অভাব আছে, কিন্তু আউফি আছে মনে করেন, তারপরে আমাদের এখানে সেন্ট্রাল শরিয়া বোর্ড আছে। আপনি জেনে খুশি হবেন, রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক ইসলামী বিআরপিডি চালু করেছে এবং তারা ইসলামী তারপরে সেন্ট্রাল শরিয়া বোর্ড গঠন করার চেষ্টা করতেছে। ইন দ্যাট কেস এই পার্সপেক্টিভে ইসলামী ব্যাংকের অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। আপনি যে প্রশ্নটা করছেন, যেমন মালয়েশিয়া এবং লন্ডন, এরা কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের হাব তারা করে ফেলছে। এখন তাদের কি উন্নীত করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারা ইসলামী ব্যাংকিংকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের লিমিটেশন, আমাদের ওই রকম মানে যোগ্য ম্যান পাওয়ার বলেন, রিসার্চ বলেন, এই সমস্ত কিছু আমাদের ঘাটতি আছে। আমরা আশা করি এইগুলো যদি ওভারকাম করতে পারি, তাহলে এই ব্যাংকে আমরা আন্তর্জাতিক। একটু ক্লিয়ার হয়ে জানাবো ফারুক, সেটা হচ্ছে মালয়েশিয়াতে বা সৌদি আরবে গিয়ে কি ইসলামী ব্যাংকের একটা শাখা ওদের দেশের মতো করে খোলা সম্ভব আপনারা যদি ইনভেস্ট করেন? সৌদি আরবে মানে আপনারা চান কিনা সেরকম? সৌদি আরবে তো ব্যাংক করা তা একটু কষ্টের ব্যাপার, কিছু ওখানকার নিয়ম কানুন ব্যাপার সম্ভব। এটা আমরা সৌদি আরবে চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের সামাজ, এটা সৌদি মানিটারি এজেন্সি, ওদের কাছ থেকে আমরা অনুমতি পাই না। আমরা একবার ট্রাই করেছিলাম ওদের রিয়াদ এবং জেদ্দা এবং মক্কা এবং মদিনা 3-4টা ব্রাঞ্চ করার জন্য অনেক আগে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু ওদের কিছু রেগুলেটরি কমপ্লায়েন্স, এই কমপ্লায়েন্স, যেমন আমি যতটুকু পরে জানলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো ব্যাংক তারা অনেক পরে ওইখানকার লাইসেন্স পেয়েছে। অর্থাৎ সৌদি আরবে এখান থেকে তাদের ব্যাংকিং লাইসেন্স দেওয়া কঠিন। তবে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্য কোনো করা যেতে পারে, এটা অসম্ভব কিছু না। এক্ষেত্রে মনে করেন একটু সময় লাগবে, তবে অসম্ভব কিছু না এটাকে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। যেটা বললাম আমি, ওই যে এখানে আমাদের প্রপার রিসার্চ এবং আমাদের যোগ্য ম্যান পাওয়ার, যেটা বলবো এটা খুবই জরুরি। এটা যদি মেকআপ করতে পারি এবং সব কিছু মিলে এটা সম্ভব আমি মনে করি। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে তরুণ প্রজন্ম আপনার জন্য কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি দি বিজনেসে, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। আমি বলেছিলাম ইয়াং জেনারেশনের প্রশ্ন আছে, এগুলো আমরা র্যাপিড ফায়ার আদলে করি, বাট আপনি কিছুটা ভাবনার খোরাকও পাবেন আপনার এই উত্তরগুলো থেকে। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করেন আপনার ব্যাংকের জন্য, আপনি কোনটাতে বেশি ফোকাস করেন, গ্রাহকের চাহিদা নাকি শরিয়া কমপ্লায়েন্সে? বোথ, দুইটাই করতে হবে। দুই নাম্বার, যেহেতু আমি শরিয়া বেসড ব্যাংক, আমাকে প্রোডাক্টটা শরিয়া ভিত্তিক হতে হবে অবশ্য। যে কোনো প্রোডাক্ট যখন আমি মার্কেটিং করতে পারবো, আমাকে শরিয়ার অনুমতি নিতে হবে আগে। ওকে, ওই ক্লিয়ারেন্সটা পেলে তারপর আপনি সেই প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। ওকে, ফেয়ার এনাফ। দ্বিতীয় প্রশ্ন, প্রফিট শেয়ারিং মডেল কোথায় সবচেয়ে বেশি কার্যকর, কর্পোরেট উদ্যোক্তাদের দিকে নাকি ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে? ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে, কারণ কর্পোরেটরা যেগুলো যে সমস্ত প্রফিটেবল বিজনেস হয় তারা কিন্তু তখন প্রফিট শেয়ারিং এ যায় না, এটা বাস্তবতা। এখন তো ধরেন ডিজিটাল প্রযুক্তি নিয়ে অনেক আলোচনা চলছে। ডিজিটাল প্রযুক্তি যদি ব্যাংকিং খাতের জন্য হয়, সেটা কোন ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ তৈরি করে, লেনদেনের ক্ষেত্রে, রিস্ক ম্যানেজমেন্টে নাকি কাস্টমার সার্ভিসে? কাস্টমার সার্ভিস এবং লেনদেনের ক্ষেত্রে। রিস্ক ম্যানেজমেন্টে করে না? রিস্ক তো আমি রিস্ক প্রটেক্ট করি, আমি ডিজিটাল প্রোডাক্টটা করব, ওইটা আগেই ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে কিন্তু কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়, যেমন মাঝে মাঝে ইদানিং শুনবেন যে তোমার ওটিপিটা আমাকে দাও, কিন্তু এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে আমার অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এখন যদি বোকা আমি ব্যাংক থেকে বলছি
কিন্তু সে তো ব্যাংক থেকে তো তার ওটিপি জানার কথা না, অত ওটা প্রোটেক্ট করে আমি কাস্টমার সার্ভিস আমি প্রোডাক্টটাকে এটা পপুলারাইজ করবো। ডিজিটাল কোনো কিছু করার আগে আমাকে সেফটি সিকিউরিটি চিন্তা করতে হবে। ডেফিনেটলি। চতুর্থ প্রশ্ন, এটা যদিও একটু আগে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স মার্কেটে বাংলাদেশের কোথায় শক্তিশালী হওয়ার সুযোগ আছে, কোন পার্টিকুলার প্রোডাক্ট দিয়ে বা কোন পার্টিকুলার দেশে? দেশের কথা বলবো, দেশ বা প্রোডাক্ট যেটাই আপনি বলেন। দেশে আমি মনে করি এক্ষেত্রে মালয়েশিয়াতে স্কোপ আছে। ওকে, মানে মালয়েশিয়াতে স্কোপ আছে। আর কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট মাথায় থাকে যে এইটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ দিতে পারলে খুব ভালো হতো? এই মুহূর্তে আমার প্রোডাক্ট মনে পড়তেছে না, তবে এই প্রোডাক্ট নিয়ে কিছু রিসার্চের ব্যাপার আছে, কোন প্রোডাক্ট নিয়ে আমি তাহলে, কারণ আমাকে যখন মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেট তখন আমাকে তো কম্পিট করতে হবে, তখন স্পেসিফিক প্রোডাক্ট না নিয়ে গেলে আমি তখন সেটা প্রপারলি মার্কেটিং করতে পারবো না। ডেফিনেটলি ফেয়ার। পরের প্রশ্ন, ইসলামী ব্যাংকিং এর উদ্ভাবন নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ইসলামী ব্যাংকিং উদ্বোধনী বড় চ্যালেঞ্জ হলো এই মুহূর্তে বলবো যে আমি যে শরিয়া কমপ্লায়েন্স যদি করতে পারি তাহলে এটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। যে ব্যাংক যত বেশি শরিয়া কমপ্লায়েন্ট হবে বাংলাদেশের মান্ডি, কারণ আমাদের দেশের মানুষ যারা ডিপোজিট গ্রাহক, আদার দেন বিনিয়োগ গ্রাহক, ডিপোজিট গ্রাহকরা অবশ্যই দেখে যে আমার যে টাকাটা আমি রাখলাম এটা আমার হালাল মানে বা বেশি আমাকে প্রফিটটা দিচ্ছে কিনা, এটা কিন্তু তার ওই চ্যালেঞ্জটা আপনার থাকে সব সময় যে হালাল হচ্ছে কিনা পুরো বিষয়টা। আমি জাস্ট বাইদি ভাই বলবো, আমি যখন সিলেট ব্রাঞ্চে ব্যানার্স দিলাম তখন এক লোক বলল যে সুদটা দিচ্ছেন এটা হালাল তো, মানে তার সুদ কনসেপ্টটা এবং প্রফিট কনসেপ্ট নাই, কিন্তু সে হালাল কনসেপ্টে সে কাজ করতেছে, সুদের সাথে হালাল শব্দটাকে সে বলতে যে সুদটা দিচ্ছে হালাল তো, এভাবে কথা বলতেছে। তা আমি হাসলাম, তখন সে হাসতে সে বুঝে যে আমি ইসলামী ব্যাংকের হালাল। ওকে ওকে, ফের না। পরের প্রশ্ন যেতে চাই, নতুন প্রজন্মের যারা তরুণ তাদেরকে গ্রাহক হিসেবে ধরে রাখার সবচেয়ে মানে কার্যকর উপায় কি? কার্যকর হলো তাদেরকে ওই আপনার ক্যাশলেস বা ডিজিটাল প্রোডাক্টের মধ্যে তাদেরকে ধরা সম্ভব। তাদেরকে আপনি যদি কাউন্টারে নিয়ে আসেন তাহলে তারা আসবে না, তাদের মাধ্যমে তাদেরকে বলতে হবে। হ্যাঁ, এটা আমরা অনেক দূরে গেছি, যেমন আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা অ্যাপ ভিত্তিক কার্যক্রম বিশেষ করে আমরা অনেকগুলো, যেমন আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপর ঢাকা কলেজ, বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে আমরা অলরেডি টাই আপ করেছি, তাদের পুরো পিটি আমরা এগুলো কালেক্ট করব। মানে আপনি এখন আর কেউ দেখেন বিদ্যুতে কিন্তু এখন আর কেউ লাইন ধরে বিদ্যুৎ বিল দেয় না, সে অ্যাপস ভিত্তিক দেয় অথবা আপনার মোবাইলে দেয়। অতএব যত বেশি আপনি হ্যাসেল ফ্রি করতে পারবেন ততই আপনার মানে ইয়াং জেনারেশন আপনার প্রতি ইয়ে হবে, মানে আকৃষ্ট হবে, স্বাভাবিক কথা। 7 নম্বর প্রশ্ন, ব্যাংকের কর্মীদের দক্ষতা উন্নয়নে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ নাকি নিয়মিত ফিডব্যাক দেয়া তাদের কাজ নিয়ে? প্রশিক্ষণে মানুষ শিখে খুব কম, আমাদের হিসাবে একটা লোক প্রশিক্ষণের মাধ্যমে শিখে 10 থেকে 20%। প্রথমত তার পার্সোনাল এফোর্ট, আর হলো তার সাবসিকুয়েন্টলি তার এনভায়রনমেন্টাল বা আশেপাশে যে বস বা অন্য কান্তে করতে পারে, আর সবচেয়ে হলো তার নিজের প্রসেসটা। কারণ লার্নিং ইজ একটা কথা, লার্নিং ইজ দ্য নেভার এন্ডিং প্রসেস। কারণ আমরা একসময় একাডেমিক লেখাপড়া করেছি, এখন আমাকে সবসময় প্রফেশনাল লেখাপড়া করতে হবে। বাংলাদেশের গাইডলাইন কী বলে, বর্তমান পরিস্থিতিতে কোথাও যাচ্ছে, আমার অর্থনীতি কোন দিকে যাচ্ছে, এগুলো সবসময় আপডেট থাকতে হবে। অতএব নিজের প্রচেষ্টা করতে হবে। ট্রেনিংয়ের এখানে ভূমিকা কম, আমি বলবো পার্সোনাল এফোর্ট এবং তার পারিপার্শ্বিক অবস্থা এবং সবচেয়ে নিজের এফোর্টটা সে কাজে লাগাইতে হবে পারসময়। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, এটা আমিও জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো বস, আপনাকে বিভিন্ন সময় বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। একটা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কিছুটা সময় পেলেন, যে একটু হাতে সময় আছে, কিছু সিদ্ধান্ত আপনাকে খুব কুইক নিতে হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সবার আগে কি মাথায় রাখেন দ্রুত যখন সিদ্ধান্ত নিতে হয়? সবার আগে আমি সিদ্ধান্ত নিয়ে এই রিস্ক মানে ক্যালকুলেশনটা কতটুকু আমার, আমি এই সিদ্ধান্ত, আমার তো প্রত্যেকটা সিদ্ধান্ত হলো আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এই সিদ্ধান্ত আমি এটা ইয়েস অথবা নো বলার আগে আমার রিস্কটা আমার মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা হতো আরেকটা যেটা হলো কোনো বিনিয়োগের ক্ষেত্রে যখন আমি দেখবো যে আমার ক্লায়েন্ট কার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, হাউ ফার হি ইজ অথেন্টিকেটেড, অথবা সে কতটুকু তার ক্রেডিটেবিলিটি, তার কমিটমেন্ট লেভেল, তার বিহেভিয়ার কেমন, এটা আমার সবচেয়ে বড় মাথা থাকে। আমি যদি একটু ডেভিয়েশন করিও তাহলে আমার আলটিমেটলি টাকাটা যদি ফেরত আসে তাহলে আমি ফ্রি। কিন্তু আমি যদি রিস্কটা আমি যদি ক্যালকুলেশন করি যে টাকাটা না আসে, আমি যত ক্যালকুলেশন করি কাজ হবে না। এটাতে আপনি কি বেশি মাথায় রাখেন, ডেটা নাকি এক্সপেরিয়েন্স, কোনটা দিয়ে বেশি বিচার করেন? দুইটাই লাগে। তার হলো তার ক্রেডিটেবিলিটি এবং অ্যাজ ওয়েল এজ তার বিগত দিনের এক্সপেরিয়েন্সটা। ওকে, 9 নম্বর প্রশ্নে যেতে চাই, লিডারশিপে কোনটি সবচেয়ে বড় শক্তি, দৃঢ়তা নাকি নমনীয়তা? শক্ত হইতে হবে নাকি সফট হইতে হবে? আমি মনে করি এটা ব্যালেন্স করতে হবে নাকি। আবার সবসময় যে খুব বেশি আপনি দৃঢ় হবেন তাও না, আবার নমনীয় হলে আপনাকে দুইটাকে ব্যালেন্স করলেই লিডারশিপ হতে হবে। আপনি কাউকে ধমক দিবেন, আবার কাউকে আবার
তাকে কাছে টান নেবে, ধমক তাকে দেবে, হেরে আবার কিছু টান নেবে, মানে ভুলের জন্য তাকে ধমক দেবো, আবার কিছু বলবো যে তোমার দিস ইজ দ্যাট ইউর রং, অতএব তুমি এই কাজটা ঠিক করো নাই। তাহলে সেই কাজটা বুঝবে। আর আমি তাকে ধমকের জন্য রাখি, সে আমার কাছে আসবে না, সে সত্য কথা বলবে না, আমার কাছে সে হাইড করবে। অতএব এই দুইটার মাধ্যমেই নমনীয় হতে হবে, ব্যালেন্স করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ উত্তর। একদম শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, সেটা হচ্ছে একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন নতুন একটি প্রযুক্তি চালু করা হচ্ছে যা গ্রাহকের সুবিধা বাড়াবে, কিন্তু শরিয়া বোর্ড এটাকে আপত্তি জানাচ্ছে, আপনি কিভাবে এগোবেন? না, শরিয়া বোর্ড, আমি একটু বলি, আমরা আমাদের ইসলামী ব্যাংকের পার্সপেক্টিভে যেমন আপনাদের মাদকের যেই পার্টি সার ইম্পোর্ট হয়, এই সার আমরা বিগত দিনে কোনো ইম্পোর্ট করি নাই। অতএব শরিয়া যখন আমাকে কোনো ক্লিয়ারেন্স না দিবে, আমি যত প্রফিটেবল প্রোডাক্ট হোক না কেন, এটা আমি যাব না। ওকে, আপনি বোর্ডের সিদ্ধান্তকে আগে মাথায়, আমি শরিয়া বোর্ডেরকে আপহোল্ড করতেই হবে। ডেফিনেটলি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। এবার একটু বড় উত্তরের দিকে যাই। আমরা যখন তরুণদের সাথে কথা বলছিলাম তখন তাদের ভিতর এক ধরনের শঙ্কা কাজ করছে। শঙ্কাটা কোথায়? ধরুন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ে তারা তাদের রিসেন্ট এক্সপিরিয়েন্সগুলোকে দেখেছে, তারা দেখতে পাচ্ছে যে যেহেতু ডিজিটাল সব হয়ে যাচ্ছে, সামনে আসলে অনেক বেশি ব্যাংকের বা ইসলামী ব্যাংকগুলোতে আসলে অত বেশি কর্মীর দরকার হবে না। থার্ড, তারা দেখতে পাচ্ছে যে ইন্টারন্যাশনালিও যতটা মার্কেট এক্সপোজার হওয়ার কথা ছিল এই ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটের ইনস্টিটিউশনে, ততটা হচ্ছে না। তারা প্রশ্ন সরাসরি জানতে চায়, শরিয়া ভিত্তিক ব্যাংকে ফোকাস করে তারা আসলে ক্যারিয়ার গড়বে কিনা, যদি করে তাদের কি কি মাথায় রাখতে হবে? না, আপনার শরিয়া ভিত্তিক ব্যাংকে যদি ফোকাস করে, আমি বাংলাদেশের কান্ট্রি পার্সপেক্টিভে আমি এটাকে খারাপ মনে করি না। আমি মনে করি যে বেস্ট এক্সপিরিয়েন্স আছে। এখন মনে করেন যে আপনি যদিও 5টা ইসলামী ব্যাংক এখানে মার্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে গভর্নর মধ্যে ভালো বলছে কারো চাকরি কিন্তু অসুবিধা হবে না। হ্যাঁ, এখন তারা হয়তো কিছু রিস্ক চিন্তা করতে পারে যে আমার চাকরি থাকবে কি থাকবে না। তবে সবচেয়ে এখানে দুনিয়াতে সার্ভাইভার দি ফিটেস্ট, আপনি জানেন, যোগ্যতা। আমি যদি কনফিডেন্স থাকি, আমার ট্রান্সফার ভ্যালু যদি বেশি থাকে, তাহলে আমি মনে করি যে আমার জন্য কেরিয়ার গড়া কোনো ব্যাপার না। প্রথমত কথা হলো আমার সেই রকম নলেজ, আমার দক্ষতা, পরিশ্রম। আমাদের নতুন, আমি এটা আদারওয়াইজ নতুন প্রজন্ম কীভাবে নেয়, আমাদের এখানে কিন্তু পরিশ্রম করার প্রবণতা কিছু একটা কম, কিন্তু আসলে পরিশ্রম এবং অভিজ্ঞতা এই দুইটার কোনো বিকল্প নাই। অতএব আমাকে পরিশ্রমী হতে হবে, জানতে হবে, এবং সেইভাবে আমাকে কেরিয়ার গঠন করতে হবে। আপনি কেরিয়ার গঠন করলে আপনার ভ্যালু দেখবেন, আপনি যেমন আপনার নিশ্চয়ই আপনার কেরিয়ার এখানে ডেভেলপ করতে হলে আপনি অন্য কোনো যাবেন, এটা অভিজ্ঞতা। অতএব আপনাকে এই ক্ষেত্রে নেই যেই যোগ্যতা, যেই পেশা থাকুক না, সেখানে তার পেশা সম্পর্কে ফুললি ওয়াকিবল হইয়া দক্ষতা বাড়াইয়া সামনের দিকে আগে যেতে হবে। আমি এটাকে পজিটিভলি দেখি এবং এখানে যথেষ্ট স্কোপ আছে। নারীদের জন্য সুযোগ আছে? অবশ্যই, থাকবে না কেন? নারীরা তারা কেমন করছে এখন? আপনার যারা এখন আমাদের তো প্রায় 1500 মতো নারী কর্মী আছে, ওরা ভালো করতেছে, বেশ ভালো করতেছে, এবং অনেক সিনিয়র এসবিবি পর্যন্ত তারা র্যাঙ্ক করতেছে, এরা ভালো লিড দিচ্ছে। হ্যাঁ, কিছু লিমিটেশন তাদের আছে, তারা হয়তো একটা নিজের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সেটার তাদের না রাখা, সেটা আলাদা জিনিস, কিন্তু তারপরেও তারা ডেস্কে কিন্তু ভালো করতেছে, ভালো প্রপারলি কাজ করতেছে। এখনকার যে ব্যাংকাররা তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশন, আমি ওভারঅল ব্যাংকিং সেক্টরের কথাই যদি বলি, আপনি যেটা বলছেন যে তাদের ভিতরে কিছুটা তাড়াহুড়া থাকে বা একটু ধৈর্য কম, বাট তার বাইরে তাদের দক্ষতাকে যদি আমি মূল্যায়ন করতে বলি, এখনকার এই যুগের ব্যাংকারদেরকে কতটা দক্ষ মনে করেন আপনি আপনাদের সময়ের তুলনায়? তারা দক্ষ, নিঃসন্দেহে তারা দক্ষ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে একটু আমি যখন করি, কারণ আমরা কিন্তু ম্যানুয়াল ব্যাংকিং থেকে শুরু করছি। ম্যানুয়াল ব্যাংকিং বলতে যেটা লেজার ব্যাংকিং, লেজার দিকে, এখন তো লেজার ব্যাংকিং নাই, ব্যালেন্সিং নাই, ম্যানুয়াল কিছুই নেই, এখন সবই হলো ডিজিটাল। এই ক্ষেত্রে কিছুটা তাদের মধ্যে মানে ডিপে দেওয়া, যেটাকে আমরা বলি, তারা লাইটলি দেখে, একটা জিনিস লাইটলি দেখে। কিন্তু ব্যাংকারদের আমি ব্যাংকার পার্সপেক্টিভে বলবো যে কোনো কিছুই লাইটলি দেখার সুযোগ নেই, কারণ ব্যাংকের এভরি সিগনেচারটাই কিন্তু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা। অতএব এটা ডিপে কোথায় কি আছে প্রত্যেকটা দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটা সিগনেচার আমার জন্য গুরুত্বপূর্ণ। অতএব এখানে কোথায় সিগনেচার করলাম, কিসে সিগনেচার করলাম, আমাকে হুইচ, হোয়াট, হোয়ার, এগুলো সব জানতে হবে। অতএব এখানে যত বেশি ডিপে দেওয়া যাবে, এর মধ্যে কল্যাণ, নিজের কল্যাণ, প্রতিষ্ঠানের কল্যাণ। এই হলো আমার বক্তব্য। এটা ডেফিনেটলি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেন অনুফর খান, শেষে জানতে চাই, ঠিক 1 দশক পরে বা 10 বছর পরে বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে আপনি কোথায় দেখেন? আমরা এবার যখন বাংলাদেশ ব্যাংক থেকে যখন আমরা আমাদের একটা গাইডলাইন দিতে হচ্ছে যে টাইম বাউন্ড, সেখানে আগামী 5 বছরের আমরা একটা স্ট্যাটিস্টিক্স করতে পারি গ্লোবালি যে বাংলাদেশের পার্সপেক্টিভ অ্যাজ এ ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বর্তমান 30 বা 32 ইসলামী ব্যাংক এটা 40% পর্যন্ত চলে যাবে। অতএব ফিউচার কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে ইসলামী ব্যাংকের পার্সপেক্টিভ ভালো। আপনি দেখলে খুশি হবেন,
2020-এ কিন্তু আমরা 1 লক্ষ কোটি টাকার ডিপোজিট মাইল ক্রস করেছি ইসলামী ব্যাংক। সেই হিসাবে কিন্তু আমরা 2 লক্ষ কোটি টাকার ডিপোজিট এই বছর আমাদের ক্রস করার কথা, এবং হতো যদি নর্মাল গ্রো হতো। আমরা 1,80,000 এই বছর টার্গেট নিয়েছি, আমরা 2 লক্ষ হয়তো হবে কিনা জানি না, চেষ্টা করতে ইনশাল্লাহ। তো সেই হিসাবে মনে করেন প্রতি 5 বছর অন্তত, প্রতি রেকর্ড দেখা যায় প্রতি 5 বছর অন্তত ইসলামী ব্যাংকের ডিপোজিট কিন্তু ইসলামী ব্যাংকের পাশে ডাবল হচ্ছে। অতএব আমরা যেটা দেখলাম ফোরকাস্টিংয়ে আগামী 5 বছর হিসাব করে দেখা যায় যে এখন যে 30 অথবা 32%, এটার মার্কেট শেয়ার চলে যাবে 40%-এ। অর্থাৎ ইসলামী ব্যাংকের পার্সপেক্টিভ আমি মনে করি যে এটা ভালো, পজিটিভ সাইন। নিঃসন্দেহে। জি, জনাব ওমর ফারুক খান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। যমুনা দিন দর্শকদের ধন্যবাদ, স্পেশালি যমুনা দিনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা যখন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেখছিলাম, তখন তার ভিতরে যখন শরিয়া ভিত্তিক ব্যাংক বা ইসলামী ব্যাংক প্রথমে যখন অপারেশনাল হলো বাংলাদেশের অর্থনীতিতে, তখন কিন্তু এক ধরনের মিক্সড রিয়াকশন ছিল। কিন্তু এই সম্ভাবনাটাকে যে বাংলাদেশের পার্সপেক্টিভে কাজে লাগানো সুযোগ ছিল, সেটি জনাব ওমর ফারুক খানের প্রতিষ্ঠান বেশ ভালোভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। কিছুটা ছন্দপতন হয়েছে, কিন্তু সম্ভাবনাটা হারিয়ে যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে অনেকে অনেকটু পিছিয়ে যাওয়া ব্যাংকিং বলে, কিন্তু এখানেও যে ডিজিটাল ইনোভেশন বা ডিজিটাল প্রোডাক্ট এনে আরও যে নতুন নতুন মাইলফলক তৈরি করা সম্ভব, সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে যেটি গুরুত্বপূর্ণ, আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে যারা গ্রাহক, যারা সাধারণ মানুষ, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আপনি শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে ঋণ নেন বা লাভ লোকসানের হিসাবে আসুন, কিংবা আপনি গতানুগতিক ব্যাংক থেকে ঋণ নিন, যেই হিসাবে আপনি যান, আপনাকে কিন্তু ব্যাংকের টাকাটা ফেরত দিতে হবে বা ব্যাংকের সাথে আপনার সমান অংশীদারিত্বের জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটি যদি না হয়, আমরা যতই ব্যাংকিং নিয়ে কথা বলি না কেন, এমন টকশো করি না কেন, বাংলাদেশের ব্যাংকিং কখনো ভালো হবে না। এবং সেটার জন্য নীতি নির্ধারকরা, কেন্দ্রীয় ব্যাংক যেখানে যেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার, আশা করি তারা সেটি নেবেন, যাতে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।